নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের জ্যোতিষশাস্ত্র বোঝার পথটাকে অনেক সহজ করে দেবে। বিষয়টা কি? সেটা হচ্ছে কোন পায়াতে জন্ম আপনার। পায়াটা কি সেই বিষয়টা নিয়েও আমরা বিস্তারিতভাবে জানব। তবে একটা বিষয় আপনাদেরকে প্রথমেই বলে রাখি, আপনাদের পায়া কোন পায়াতে আপনাদের জন্ম হয়েছে তার উপর ভিত্তি করে আপনাদের জীবনের কিন্তু অনেক কিছু বিষয় জ্যোতিষশাস্ত্র খুব সহজভাবে দেখিয়ে দেয়। সেই বিষয়টাই আজকে আপনাদের কাছে জানানোর উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা আনা হচ্ছে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো কোন পায়াতে জন্ম আপনার? আমরা প্রত্যেকেই যে জন্মগ্রহণ করেছি তার জন্য একটা আমরা পায়া পেয়েছি। তো আপনারা খুব সহজভাবে যদি বোঝেন, অনেকেই অনেক জ্যোতিষ বন্ধুকে আপনারা জন্মছক দেখিয়েছেন বা আমাকেও অনেকে দেখাচ্ছেন বা দেখিয়েছেন। তো তাদেরকে যে জন্মকুষ্ঠি দেওয়া হয় তাতে দেখবেন অবকার চক্র বলে একটা লিস্ট করা আছে, একদম প্রথমেই থাকে, যেখানে টোটাল ডিটেলসটা আপনার দেওয়া থাকে। তো সেইখানে কিন্তু আপনি কোন পায়াতে জন্মগ্রহণ করেছেন সেই পায়ার পাশে কিন্তু লেখা থাকে যে কোন পায়াতে আপনি জন্মগ্রহণ করেছেন। সহজভাবে যদি আমরা বুঝি বিষয়টা, জ্যোতিষশাস্ত্রে আপনার জন্মছকে চন্দ্রের অবস্থানের উপর ভিত্তি করে চারটি পায়া পাওয়া যায়। চারটি পায়া কি কি? প্রথমত হচ্ছে স্বর্ণ পায়া, দ্বিতীয় হচ্ছে রৌপ্য পায়া, তৃতীয় হচ্ছে তম্র পায়া এবং চতুর্থ হচ্ছে লৌহ পায়া। তো আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষে চন্দ্রগ্রহের অবস্থানের উপর ভিত্তি করে আপনার পায়াটা নির্মাণ বা নির্ণয় করে হয়ে থাকে। তাহলে সেই দিকটাকে যদি আমরা বিচার করি, আমি সেটা আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো। তো আমাদের জন্মছকে চন্দ্র কোন ঘরে অবস্থান করলে আমরা কোন পায়া পাবো সেই বিষয়টা যদি আমরা জেনে নিই, তাহলে আমাদেরকে কোনো জন্মছকও রেডি করতে হবে না, এমনি আমরা বুঝতে পেরে যাব। সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে, আমি স্ক্রিনে খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আসুন আমরা স্ক্রিনে আসি। তো দেখুন, এইখানে আমরা যেটা প্রথমে জেনেছিলাম যে আমাদের টোটাল চারটি পায়াতে ভাগ করা আছে চন্দ্রদেবের অবস্থানের উপর ভিত্তি করে: স্বর্ণ পায়া, রৌপ্য পায়া, তাম্র পায়া এবং লৌহ পায়া। আপনার জন্মছক খুলবেন, খুলে আপনারা দেখবেন যে আপনার লগ্ন কি। লগ্ন কিন্তু যেটা হোক হতে পারে। আমি একটা বিষয় আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিই। এখানে খুব পরিষ্কার করে লিখেছি কি, যে যদি আপনার চন্দ্রের, আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থান প্রথম ঘর, ষষ্ঠ ঘর এবং একাদশতম ঘরে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার স্বর্ণ পায়া। এটা আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন। আচ্ছা, রৌপ্য পায়ার ক্ষেত্রে কি, চন্দ্রের অবস্থান যদি দ্বিতীয় হয়, পঞ্চমে হয় এবং নবমে হয়, সেটাও কিন্তু লগ্ন সাপেক্ষে, সেক্ষেত্রে আপনার রৌপ্য পায়া। তাম্র পায়ার ক্ষেত্রে কি, চন্দ্রের অবস্থান যদি আপনার লগ্ন সাপেক্ষে তৃতীয় হয়, সপ্তম হয় এবং দশমে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে যাবে তাম্র পায়া। এবং সর্বশেষ লৌহ পায়া, আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষে যদি চন্দ্রের অবস্থান চতুর্থ অথবা অষ্টম অথবা দ্বাদশ হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার লৌহ পায়াতে জন্ম। তাহলে আপনার জন্মছকে দেখে নিন আপনার লগ্ন কি। ধরুন সাপোজ আপনার লগ্ন হচ্ছে বৃষ, ঠিক আছে, বৃষর ঘরে ল লেখা আছে, তাহলে লটাকে প্রথম ঘর ধরে যদি আমরা এই হিসাবে যাই, যদি আপনার লগ্নর মধ্যেই চন্দ্র অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পড়ে গেলেন স্বর্ণপায়ার মধ্যে। যদি সেম হিসাবে আমরা এখান থেকে কাউন্ট করব, এক ধরে এইটাকে এক ধরবো, দুই, পরবর্তী তিন, এইরমভাবে কিন্তু আমরা কাউন্ট করে করে যাব। যদি আপনার সাপোজ লগ্ন ধরে নিন, এখানে সাপোজ কর্কট হয়, তাহলে কর্কটটাকে আমরা এক ধরে এগোবো, এইটা দুই হয়ে যাবে, তিন হয়ে যাবে। খুব পরিষ্কার করে বুঝতে পারছেন? এই হিসাবে কিন্তু আপনাদেরকে আপনার জন্মছকের ঘরগুলোকে কাউন্ট করতে হবে। সেই কাউন্টের মাধ্যমে যদি আপনার লগ্নতে যদি চন্দ্র থাকে অথবা ষষ্ঠে থাকে এবং একাদশে থাকে, সেটা আপনারা কাউন্ট করে বুঝে নেবেন, তাহলে সেক্ষেত্রে স্বর্ণপায়া হবে। না হলে কিন্তু রৌপ্য পায়া বা তাম্র পায়া বা লৌহ পায়া, সেটা আপনারা দেখে নেবেন। তো যদি আর একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ধরুন সাপোজ আপনার মকর লগ্ন, মকরের ঘরে ল লেখা আছে। ধরুন আপনার চন্দ্র বসে আছে মিনে, ঠিক আছে, চন্দ্র বসে আছে মিনে, তাহলে এটা কোন নম্বর ঘর হবে? আমরা কাউন্ট করব কি, এক, দুই, তিন। মিন তাহলে তিন নম্বর ঘর হচ্ছে, তাহলে তিন নম্বর ঘর হিসাবে আপনার পায়া হয়ে যাবে কিন্তু তৃতীয়, মানে তাম্র পায়া। পরিষ্কার হয়ে গেছে? ঠিক সেমভাবে যদি এইখানে চন্দ্র থাকতো, তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে যেত কিন্তু লৌহ পায়া, চতুর্থে চন্দ্রের অবস্থানের জন্য। বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়েছে আশা করি। এবার চলে আসি কোন পায়া জন্মালে মানুষ কি ফলাফল পেতে পারে। ঠিক আছে, শুরু করব আমরা স্বর্ণ পায়া থেকে। শুনতেই খুব ভালো লাগছে যে সোনার পায়াতে জন্মগ্রহণ করেছে, সেটা খুব ভালো হয়, কিন্তু ফ্যাক্টটা একটু আলাদা। কিভাবে আপনাদেরকে বোঝাবো আমি, সেটা বুঝুন।
যে প্রথমত হচ্ছে শুনতে খুব পজিটিভ হলো, স্বর্ণপায়াতে জন্মগ্রহণকারী মানুষদের ক্ষেত্রে এটা ভীষণভাবে দেখা গেছে তাদের জীবনে কিন্তু সংঘর্ষ থাকে, বেশ ভালো রকম সংঘর্ষের সাথে তাদেরকে জীবন অতিবাহিত করতে হয় খুব কম বয়স থেকে। তবে একটা বিষয় কিন্তু উঠে এসেছে বর্তমান সিচুয়েশন অনুযায়ী, বা বরাবরই এই বিষয়টা উঠে আসে, যে তারা যদি সংঘর্ষ করতে পারে, তারা যদি নিজের প্রতিষ্ঠার পেছনে দৌড়াতে পারে, তো সেই হিসাবে কিন্তু তারা জীবনে সাফল্য পেয়েছে। অতএব স্বর্ণপায়া যদি হয় এটাকে নেগেটিভ পায়া হিসাবে ধরা হয়, কিন্তু তবুও আমি আপনাদেরকে বলবো প্রথম জীবনে ভীষণ সংঘর্ষ থাকে, তারপরে কিন্তু তারা ধীরে ধীরে যদি তারা প্রতিষ্ঠা লাভ করতে চায় সংঘর্ষের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ কিন্তু অবশ্যই করে ফেলে। এই বিষয়টা কিন্তু স্বর্ণপায়ার একটা পজিটিভ এবং একটা নেগেটিভ গুণ হিসাবে ধরা হয়। একটা সবথেকে বড় ফ্যাক্ট স্বর্ণপায়ার ক্ষেত্রে দেখা গেছে যে পারিবারিক অর্থকষ্ট তাদেরকে সবথেকে বেশি করে ভোগায়। এই আর্থিক স্টেবিলিটিটা তারা কিন্তু অনেক বেশি বয়সে গিয়ে পায়, এটা হচ্ছে স্বর্ণপায়ার সবথেকে নেগেটিভ গুণ। এবং তারা উন্নতিও করে একটু বেশি বয়সে গিয়ে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি রৌপ্য পায়া। ঠিক আছে, রৌপ্য পায়া, এই পায়াটাকে কিন্তু জ্যোতিষশাস্ত্রের সব থেকে শুভ পায়া হিসাবে ধরা হয়। তাহলে রৌপ্য পায়ার ক্ষেত্রে কি আপনার জন্মছকে আপনার লগ্ন হিসাবে যদি দ্বিতীয় স্থানে চন্দ্র অবস্থান করে, পঞ্চম স্থানে চন্দ্র অবস্থান করে এবং যদি নবম স্থানে আপনার লগ্ন সাপেক্ষে চন্দ্র অবস্থান করে, তাহলে কিন্তু আপনার জন্ম রৌপ্য পায়া বা রূপোর পায়াতে। সেক্ষেত্রে এইটাকে সর্বোচ্চ শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকে। এই পায়াতে জন্মানো মানুষদের ক্ষেত্রে মানে ভীষণভাবে দেখা গেছে তারা কিন্তু তাদের জন্মানোর পর সেই ফ্যামিলির সুখ সমৃদ্ধি সব কিছু কিন্তু বয়ে নিয়ে আসে। জীবনে তারা কিন্তু যথেষ্ট সাপোর্ট পায় ফ্যামিলি থেকে, তারা কিন্তু জীবনে অনেকটা সহজ হয়, তাদের চলার পথটা অনেক সহজ হয়। দেখুন, পরিশ্রম প্রত্যেকটা মানুষকে করতে হবে, পরিশ্রম ছাড়া জীবনে বা কর্ম ছাড়া জীবনে কিন্তু উন্নতি আসে না। আমার বলার বক্তব্য হচ্ছে এইটাই, যদি কেউ স্বর্ণপায়ে জন্মায় তাকে ভীষণ পরিশ্রম করতে হবে, আর যারা রৌপ্য পায়ে জন্মাবে তাদেরকে কিন্তু খুব কম পরিশ্রমই তারা কিন্তু পজিটিভ ফলাফল পেয়ে যাবে। এই বিষয়টা কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে ভীষণভাবে দেখা হয়, যেই শিশু রৌপ্য পায়ে জন্মায় তারা কিন্তু সুখ সমৃদ্ধি সব কিছু বয়ে নিয়ে আসে তার পরিবারের জন্য, তার ফ্যামিলির জন্য। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে তাম্রপায়া। আপনার জন্মছকে যদি আপনারা দেখেন চন্দ্রের অবস্থান লগ্ন সাপেক্ষে তৃতীয়, সপ্তম এবং দশমে হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্ম হয়েছে কোথায়? তাম্রপায়। তাম্রপায়াকেও কিন্তু খুব নেগেটিভ ধরা হয় না, খুব পজিটিভও ধরা হয় না, একে শুভই ধরা হয়। কেন জানেন? তাম্রপায়ে জন্মানো জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা দেখা গেছে তাদের মধ্যে কিন্তু একটু কঠোরতা থাকে, মানে লড়াই করবার ক্ষমতা খুব পজিটিভলি থাকে। সমস্যা তাদের লাইফেও কিছু কম বেশি আসে, কিন্তু তারা সেটাকে খুব সহজে অতিক্রম করে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু ভীষণ থাকে। এক কথায় বলা যেতে পারে মেন্টাল এদের স্ট্রেনটা কিন্তু খুব ভালো হয়। তাম্রপায়া মানুষের জীবনে উন্নতি কিন্তু একটা এজের পর থেকে খুব পজিটিভলি দেখা যায়, মানে বলা যেতে পারে যৌবন বয়সের পর থেকে খুব সহজে তারা উন্নতি করতে পারে। তো সেই দিক থেকে তাম্রপায়াকেও কিন্তু জ্যোতিষশাস্ত্রের মধ্যে খুব শুভ হিসাবে ধরা হয়। এরপরে সর্বশেষ পায়া কি? সেটা হচ্ছে লৌহ পায়া। যদি আপনার জন্মছকে চন্দ্র চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ স্থানে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার লৌহ পায়াতে জন্ম। এবার লৌহ পায়াকে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে খুব একটা শুভ ধরা হয় না, অশুভ ধরা হয় স্বর্ণ পায়ার মতোই। স্বর্ণ পায়ার ক্ষেত্রে যেরকম আমি বললাম যে সংঘর্ষ করলে উন্নতি করবার জায়গা থাকবে, লৌহ পায়ার ক্ষেত্রে কিন্তু সংঘর্ষ করলেও উন্নতি করতে খুব সমস্যা হয়ে থাকে। তো লৌহ পায়াতে জন্ম ব্যক্তিত্বরা জীবনে কিন্তু সংঘর্ষ নিয়েই জন্মগ্রহণ করে, এই বিষয়টা কিন্তু বারংবার ক্ষেত্রে দেখা গেছে। এবং তাদের জীবনে বলা যেতে পারে হার্ডওয়ার্ক করার পরও সেই লেভেলে ফলাফলটা তারা পায় না যেটা তাদের পাওয়া উচিত। এই হিসাবে কিন্তু লৌহ পায়াতে জন্মানোর ক্ষেত্রে এটা সর্বদা মাথায় রাখতে হবে, সে যেই মানে পরিবারে জন্মগ্রহণ করবে তাদের বাধা বিপত্তি কিন্তু একটু বেশি করে বেড়ে যেতে পারে, সংঘর্ষ বেড়ে যেতে পারে। এই বিষয়টা কিন্তু বারংবার উঠে আসে। এবার দেখুন, সবটাই তো নেগেটিভ বলা যায় না, সব কিছুর দেখুন প্রথমেই বললাম কর্ম করলে তারা ফল পাবে। এখন বিষয়টা হচ্ছে এইটা একটা জাস্ট বলা যেতে পারে একটা পার্ট। একটা জ্যোতিষশাস্ত্রের কোন পায়াতে জন্মানো তার উপরেই ডিপেন্ড করে আপনার পুরো সংঘর্ষ জীবন বা আপনার সুখের জীবন সেটা তো হয় না। কেউ রৌপ্য পায়ে জন্মেও সংঘর্ষ করছে, কেউ স্বর্ণ পায়ে জন্মেও জীবনে সাকসেস পেয়েছে। এইটা হচ্ছে একটা পার্ট জ্যোতিষশাস্ত্রের, সেই পার্ট অনুযায়ী আমরা এটা বুঝলাম। এবার ধরুন আপনার পার্সোনাল জন্মছকে অনেক একাধিক শুভ যোগ আছে এবং সেই যোগের মহাদশা অন্তর্দশা আপনি পেয়ে গেছেন। ধরুন কেউ স্বর্ণপায়ে জন্মগ্রহণ করেছেন, তার রাজ্যকারী গ্রহ জন্মছকে রাজ্য করে বসে আছে বা খুব শুভ অবস্থাতে বসে আছে, তার দশাটা সে পেয়ে গেছে।
সেক্ষেত্রে কি তাকে সংঘর্ষ করতে হবে? তখন তার সংঘর্ষের ফলাফল 100% পাবেন। লৌহ পায়ার ক্ষেত্রেও সেম বিষয়টাই প্রযোজ্য হবে। যদি তার শুভ গ্রহের দশা অন্তর্দশায় তার জন্ম হয় এবং সেই শুভ গ্রহটা শুভ স্থানে বসে থাকে, তাহলেও কি তাকে সংঘর্ষ করতে হবে? কখনোই না। এই কারণের জন্যই ব্যক্তিগত জন্মচক্রে দেখানো উচিত। বা আপনারা যদি খুব সহজভাবে বোঝেন, আমার ভিডিও যারা দেখেন এটা খুব ভালো করে জানেন যে আপনাদের প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কোন কোন গ্রহ রাজ্যকারী গ্রহ এই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। তো এইটা দেখে আপনারা ভয় পেয়ে যাবেন না যে আপনার রৌপ্য পায়ে জন্ম তবু জীবনে উন্নতি হচ্ছে না, আর আপনার লৌহ পায়ে জন্ম তবু উন্নতি করে ফেলেছেন। তো এই বিষয়গুলো নিয়ে বেশি ভাববেন না, এইটা জাস্ট একটা পার্ট, এইটাই জানানোর উদ্দেশ্য আমার ছিল। এটা খুব সহজভাবে একটা বোঝার বিষয়, সেই হিসাবে আজকে আমরা প্রতিবেদনটা নিয়ে এসেছি। তো এই ছিল আজকে আমাদের ভিডিওতে, কোন পায়াতে জন্মগ্রহণ করলে আপনারা কী ফলাফল পেতে পারেন। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।